আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হাসিনার ফাঁসি চাইলেন ডাক্তার মাহফুজ। জুলাই আগস্ট আন্দোলনে মাথার খুলি উড়ে যায় ১৬৭ জনের চিকিৎসা দেন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমানের টিম। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনা সহ ৪ জনের ফাঁসি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে সাক্ষ্য দিয়েছেন তিনি। সাক্ষ্যদানকালে মাহফুজুর রহমান বলেছেন, আন্দোলন চলাকালে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন তাদেরকে আমরা চিকিৎসা না দেই। এরপর জানাবো, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। আগামী ১ সেপ্টেম্বরে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে ফ্রি ইন্টারনেট সংযোগ না পেয়ে যুবককে পেটানো সেই পুলিশের এসআই ক্লোজড। খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেয় যুবককে পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসানকে ক্লোজড করা হয়েছে। আজ তাকে ক্লোজড করে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এদিকে ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ৭ অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দিতে বলা হয়েছে। আজ সর্দার উদয়ন রায়হান একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রাষ্ট্রপতির ছবি থাকা বা না থাকা নিয়ে ব্যস্ত সরকার, বললেন রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত, তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো, মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো, তাহলে আমার মনে হয় দেশটা আরেকটু রাইট ট্র্যাকে যেতে পারত। এবং সর্বশেষ জানাবো, মহাখালীর ৭তলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। রাজধানীর মহাখালীর ৭তলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন লাগার ঘটনা বুধবার ২০ আগস্ট বেলা ২টা ৩৭ মিনিটে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার ফাঁসি চাইলেন ডাক্তার মাহফুজ। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মাথায় খুলি উড়ে যায় ১৬৭ জনের চিকিৎসা দেন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমানের টিম। আর জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনা সহ ৪ জনের ফাঁসি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে সাক্ষ্য দেন তিনি। সাক্ষ্যদানকালে মাহফুজুর রহমান বলেন, আন্দোলন চলাকালীন সময়ে যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিলেন আন্দোলনকারীরা, তখন ডিবি পুলিশ তাদের রিলিজ দিতে বারণ করেছিল। সে সঙ্গে তিনি হাসপাতালে আরও বলে যায়, নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি করানো না হয়। এসব অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী কাদের ও সাবেক তথ্যমন্ত্রী আরাফাতের ফাঁসি চাইলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি জানিয়েছেন, আমাদের যেভাবে রোগীকে দেখেছি এটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের কার্যক্রম করতে পারে। একজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়, আবার কেউ যদি চিকিৎসা নিতে যায় তাদেরকেও চিকিৎসা না দেওয়ার জন্য আমাদের উপর নির্দেশ দেওয়া হয়েছিল। এসব সাইকোপ্যাথিক কোনো মহিলা যেন এদেশে ভবিষ্যতে আর সরকার প্রধানে না আসতে পারে, তাই ট্রাইব্যুনালের এদেরকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করার জন্য আহ্বান জানান ওই চিকিৎসক আরও জানিয়েছেন, এমন যে বাংলাদেশে হবে এটা কখনো কল্পনাও করিনি। আমরা চিকিৎসা দিয়েছি, আহারে কিভাবে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তাদেরকে গুলি করে তাদের জীবনটা নষ্ট করে দেয়া হয়েছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ জুড়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা বিভিন্ন কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে। এজন্য বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা, ১ সেপ্টেম্বরে সকালে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, পতাকা টানানো, সকাল ১১টায় দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো এবং সকল মহানগর জেলায় আলোচনা সভা ও শোভাযাত্রা ২রা সেপ্টেম্বর বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করা। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌর এলাকায় শোভাযাত্রা, ৪ সেপ্টেম্বর মহানগর জেলা উপজেলায় মৎস্য অবমুক্তকরণ, একই দিন সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়া প্রতিযোগিতা। ৫ই সেপ্টেম্বর গোলটেবিল বৈঠক। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদুদ্দিন চৌধুরী আনী, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জি.কে গাউস সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ফ্রি ইন্টারনেট সংযোগ না পেয়ে যুবককে পেটানো পুলিশের এসআই ক্লোজড। খাগড়াছড়ির দিঘিনালাতে ফ্রি ইন্টারনেট সংযোগ না দেয় যুবককে পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসানকে ক্লোজড করা হয়েছে। আজ সকালে তাকে ক্লোজড করে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, এই ঘটনার পরই কালকে তাকে নিয়ে থানায় নিয়ে আসা হয়। আজ তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে স্থানীয় কেবল অপারেটর ইসমাইল হোসেন ২৭কে মারধর করেন ফাঁড়ির ইনচার্জ ও উপপুলিশ পরিদর্শক নাজমুল হাসান। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী ইসমাইল হোসেনের ভাষ্য, ৩ দিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট সংযোগ চান, না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেন তিনি। আমি ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত জানাবো বলে ফাঁড়ি থেকে চলে আসি। পরে বিকালে ফাঁড়ির সামনে আমাকে দেখে পুলিশের এক সদস্য আমাকে ফাঁড়ির ভেতরে নিয়ে যায়। এ সময় তারা আমার ব্যবহৃত বাইকটি চুরির বলে অপবাদ দেয়। পরে উপপরিদর্শক নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। আমার ২ হাত প্রচণ্ডভাবে জখম হয়। তবে গণমাধ্যম কর্মীদের কাছে পিটানোর বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাজমুল হাসান জানান, তিনি দিঘিনালার থানার ওসি জাকারিয়া বলেন, অভিযুক্ত উপপুলিশ পরিদর্শক নাজমুল হাসান আমার কাছে এই ঘটনার দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তাকে রাতেই থানায় নিয়ে আসা হয়, সকালে ক্লোজ করা হয়েছে। ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ৭ অঞ্চলের নদী বন্দরেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দর ও দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এ সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৪ সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাস অধিদপ্তর থেকে জানা গেছে, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে পূর্বাভাসে বলা হয়, দেশের ৭টি অঞ্চলে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে
ঝড় হতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে অপরিবর্তিত থাকতে পারে। রাষ্ট্রপতির ছবি থাকা না থাকা নিয়ে ব্যস্ত সরকার। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত, তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো, মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো, তাহলে আমার মনে হয় দেশটা আরেকটু ভালো রাইট ট্র্যাকে যেতে পারত। জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের সঞ্চালনায় অন্য মঞ্চের অনুষ্ঠানে সব কথা বলেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, দেশজুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সরকার কোনোভাবে এর জন্য দায় এড়াতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটাকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, তাতে করে আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকার যেভাবে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে মাতামাতি করছে, সব বিষয়ের দিকে নজর না দিয়ে তারা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট নিয়ে একটু মনোযোগী হলে আরও অনেক বেশি ভালো হতো বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন, আমরা বিগত সময় দেখতে পেয়েছি যেভাবে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, বর্তমান সময়ে একই হয়েছে। বিষয়টি মানুষের জীবনের নিরাপত্তা নেই। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে চাইনি। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেত্রী। তিনি আরও বলেছেন, সরকারের উচিত ছিল আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা। দেশজুড়ে যে সহিংসর ঘটনা ঘটছে, সে বিষয়গুলো তিনি সামনে এনে সরকারের প্রতি আহ্বান জানান এসব বিষয়গুলোর দিকে নজর দেওয়ার জন্য।